আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। এদিকে ইরান ইসরায়েলের নেতাদের পুতিনের ফোন, যে কথা হলো। অপরদিকে ইমরান খানের মনোনয়নে পাকিস্তানের বিরোধী দলীয় নেতা হলেন আজকে যাই এবং গাজায় টেকনোক্র্যাট সরকার গঠন ও ইরানে বিক্ষোভে নিহত 2677 জন মানবাধিকার সংস্থা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। এদিকে ইরান ইসরায়েলের নেতাদের পুতিনের ফোন, যে কথা হল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার 16 জানুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তিনি মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দেওয়ার পর উত্তেজনা কমানোর জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। ক্রেমলিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইরান জুড়ে সরকার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে দেশটিতে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান বারবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দেশটিতে অশান্তি উস্কে দেওয়া এবং ইসলামী প্রজাতন্ত্রের জাতীয় একতা ক্ষুণ্ণ করার চেষ্টা করার অভিযোগ করে আসছে। জুনে ইরান ও ইসরায়েল সংক্ষিপ্ত যুদ্ধের মুখোমুখি হয়। ওই সময় ইসরায়েল প্রথমবারের মতো ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাতে আক্রমণ চালায়। যুক্তরাষ্ট্রও সংক্ষেপে এই হামলায় অংশগ্রহণ করে এবং ইরানের 3টি বড় পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। শুক্রবার ক্রেমলিন জানিয়েছে, পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনা কমানোর উদ্দেশ্যে এই ফোন করা হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন এবং প্রেসিডেন্ট পুতিন উত্তেজনা হ্রাসে মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলার সময় পুতিন দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন বলে ক্রেমলিন জানিয়েছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, পেজেশকিয়ান রাশিয়ার জন্য জাতিসংঘে ইরানের সমর্থনের প্রশংসা করেছেন। ইরান রাশিয়ার একজন কৌশলগত অংশীদার এবং যে কোনো সংঘাত যা দেশটির প্রো-মস্কো নেতৃত্বকে হুমকির মুখে ফেলতে পারে তার বিষয়ে রাশিয়া সতর্ক। এই ফোন কল রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে ইরানের পরিস্থিতি নিয়ে প্রথম প্রকাশ্য মন্তব্য এবং প্রতিবাদ শুরু হওয়ার পর ইরানের সঙ্গে মস্কোর প্রথম প্রকাশ্য সংযোগ। রাশিয়া ইসরায়েলের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতে চেষ্টা করেছে, যদিও 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে রাশিয়ার সমালোচনা এই সম্পর্ককে কিছুটা জটিল করেছে। শুক্রবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলার সময় ক্রেমলিন জানিয়েছে, মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য রাশিয়া প্রস্তুত, তবে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট উদ্যোগের বিস্তারিত উল্লেখ করা হয়নি। এক সিনিয়র সৌদি কর্মকর্তা এএফপিকে জানান, সৌদি আরব, কাতার ও ওমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের ওপর হামলা বন্ধ করতে কথাবার্তা বলার চেষ্টা করেছে, যাতে এই অঞ্চলে মারাত্মক প্রভাব এড়ানো যায়। অপরদিকে ইমরান খানের মনোনয়নে পাকিস্তানের বিরোধী দলীয় নেতা হলেন আছোকজাই। পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিক শুক্রবার তেহরিক তাহফুজ আইনি পাকিস্তান বা টিটিএপি এর প্রধান মাহমুদ খান আছোকজাইকে নিম্নকক্ষের নতুন বিরোধী দলীয় নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। দীর্ঘদিন শূন্য থাকা এই গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগ কার্যকর হয়েছে শুক্রবার 16 জানুয়ারি থেকে। খবর জিওটিভি। পাকিস্তানের জাতীয় সংসদের ভারপ্রাপ্ত সচিব সাঈদ আহমদ মাইতলার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদের কার্যপ্রণালী ও ব্যবসা পরিচালনা বিধিমালা 2007-এর 39 নম্বর বিধির আওতায় স্পিকার মাহমুদ খান আছোকজাইকে বিরোধী দলীয় নেতা হিসেবে ঘোষণা করেছেন। দেশটির পাখতুনখাওয়া মিল্লি আওয়ামী পার্টি বা পিকেএমএপি এর প্রধান আছোকজাইকে এই পদে মনোনয়ন দেন পাকিস্তান তেহরিকি ইনসাফ বা পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান। তার পূর্বসূরি ওমর আইয়ুব একটি মামলায় 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর অযোগ্য ঘোষিত হলে পদটি শূন্য হয়। প্রজ্ঞাপন জারির আগে পিটিআই-এর একদল সাংসদ সদস্য স্পিকারের কক্ষে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন ব্যারিস্টার গৌহর আলী খান, জুনায়েদ আকবর, আমির ডোগার, শাহরাম খান তারাকাই, লতিফ খোসা ও জামাল আহসান খান।
ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পিটিআই নেতা ওমর আইয়ুব এক্সে পোস্ট করে আছোকজাইকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এটি এক অনন্য সম্মান এবং আছোকজাই ইনশাআল্লাহ দায়িত্ব সুচারুভাবে পালন করবেন। মাহমুদ আছোকজাইয়ের নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ তিনি দেশকে চলমান সংকটকে বের করে আনতে সব রাজনৈতিক দলের মধ্যে জাতীয় সংলাপের আহ্বান জানিয়ে আসছেন। পিটিআই নেতারাও একাধিকবার বলেছেন, ক্ষমতাসীন জোটের সঙ্গে সংলাপের ম্যান্ডেট টিটিএপি প্রধান আছোকজাই ও আল্লামা রাজা নাসির আব্বাসের ওপর ন্যস্ত। আজ জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পিটিআইয়ের শীর্ষ নেতা শাহ মেহমুদ কুরেশি বলেন, ইমরান খান সরকার পক্ষের সঙ্গে আলোচনা করার অনুমতি আছোকজাইকে দিয়েছেন। তিনি বলেন, আছোকজাই কি করা উচিত তা তিনি সবচেয়ে ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই পিটিআই ও ক্ষমতাসীন পিএমএল-এর মধ্যে রাজনৈতিক সংঘাত চলমান। একাধিকবার ইসলামাবাদের দিকে পদযাত্রা করেছে পিটিআই, যার জেরে পুলিশি অভিযান ও গ্রেপ্তার হয়েছে। একই সঙ্গে দলটি রাজনৈতিক ও আইনি চাপে রয়েছে। 9 মে সহিংসার অভিযোগে ইমরান খান সহ শীর্ষ নেতারা যেমন শাহ মেহমুদ কুরেশি, ইয়াসমিন রশিদ প্রমুখ কারাগারে রয়েছেন। এর আগে চলতি মাসে পিএমএল-এন সেনেটর ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ শীর্ষস্তরে আস্থা গড়ার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি নওয়াজ শরীফ, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইমরান খান এবং অপর একজন এই 5 শীর্ষ নেতার বৈঠকের প্রস্তাব দেন এবং বলেন, আস্থা পুনর্গঠন ছাড়া রাজনৈতিক অচলাবস্থা কাটবে না। গাজায় টেকনোক্র্যাট সরকার গঠন। ফিলিস্তিনের গাজা উপত্যকা পরিচালনার জন্য 15 সদস্য বিশিষ্ট একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠন করা হয়েছে। 14 জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় এই সরকার গঠন হয় বলে আজ শুক্রবার 16 জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে মিডল ইস্ট আই। নবনিযুক্ত এই ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ পরবর্তী এক অন্তর্বর্তী সময়ে এই সংস্থাটি গাজা পরিচালনা করবে। অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতির নাজুক দ্বিতীয় ধাপ এগিয়ে নিতে ওয়াশিংটন এই পরিকল্পনা সামনে আনছে। ট্রাম্প জানান, ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক গভর্নমেন্ট নামে পরিচিত এই কাঠামোর আনুষ্ঠানিক নাম হবে ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা। এটি একটি অস্থায়ী প্রশাসনিক কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে, যার লক্ষ্য হবে দীর্ঘ মাসের যুদ্ধের পর গাজাকে স্থিতিশীল করা। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনি টেকনোক্র্যাট সংস্থাটি একটি আন্তর্জাতিক তত্ত্বাবধায়ক কাঠামোর অধীনে কাজ করবে, যার নাম দেওয়া হয়েছে বোর্ড অফ পিস। এই বোর্ড গাজার প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করবে। ট্রাম্প জানিয়েছেন, তিনি নিজেই এই বোর্ডের চেয়ারম্যান থাকবেন এবং শিগগিরই অন্য সদস্যদের নাম ঘোষণা করা হবে। অক্টোবরে ইসরায়েল ও হামাস নীতিগতভাবে এই কাঠামোয় সম্মতি দিলেও বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক ও বাস্তব জটিলতা এখনও রয়ে গেছে। ইরানে বিক্ষোভে নিহত 2677 জন। মানবাধিকার সংস্থা। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে এখনও পর্যন্ত অন্তত 2677 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। একই সঙ্গে 19,097 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA মঙ্গলবার 13 জানুয়ারি এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে। সংস্থাটি জানায়, বিক্ষোভ শুরুর পর থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও দমন অভিযানে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন। এ বিষয়ে ইরানের সরকারি কর্তৃপক্ষ এখনও নিহত বা আহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা জানতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উপর নির্ভর করতে হচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।